সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে নাল কোলেসিং অপারেটর কী হয়। তো বলতে পারেন এই অপারেটরটি সম্বন্ধে আপনাদের একটি বিস্তারিত ধারণা থাকা খুবই প্রয়োজন, কারণ এটি পিএইচপি 7-এ নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে আর এটি আপনার একটি কাজকে অনেকটা সহজ করে দেয়। তো সেটা সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের এই ক্লাসটি খুবই ভালো লাগবে। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই জার্নি শুরু করি। আর আজকের এই ক্লাসে যারা নতুন দেখছেন তারা যদি চান যে আমি বিভিন্ন যে সমস্ত জায়গাতে বিভিন্ন রকমের ফ্রি রিসোর্সেসগুলো দিয়ে থাকি সেই সমস্ত জায়গাগুলোর সাথে সবসময় নিজেকে আপ টু ডেট রাখবেন, তো কাইন্ডলি এখন আমি যে সমস্ত জায়গাগুলোর নাম আপনাদেরকে বলছি সেগুলো কাইন্ডলি নোট করে রাখবেন। তো আশা করি সেই সমস্ত জায়গাগুলো থেকেও আপনারা উপকৃত হবেন। তো দেখুন, প্রথম জায়গাটি হচ্ছে এইটি, দেখুন আমি মার্ক করে দিচ্ছি, আর তার নাম হচ্ছে দেখুন এইটা। তো এইখানটাতে আসার জন্য আপনাকে কি করতে হবে, এই যে সার্চ বক্সটা রয়েছে এখানটাতে এই নামটি লিখে সার্চ করতে হবে। সার্চ করবেন, এন্টার প্রেস করবেন, তারপরে দেখবেন আপনারা এই লোগোটা দেখতে পারবেন। চ্যানেলটিতে প্রবেশ করার পরে আপনারা জাস্ট প্লেলিস্ট অপশানে আসবেন, তাহলেই দেখবেন এখানটাতে প্লেলিস্ট আকারে সমস্ত কিছু আপনাদের জন্য রয়েছে। যেটা আপনাদের শিখতে মন চায় সেটা আপনি শিখুন। আশা করি এখান থেকে আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। নেক্সট আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। তো দেখুন এখানটাতে আসার জন্য সেম প্রসিডিওর, আপনাকে এই সার্চ বক্সের মধ্যে এই নামটি লিখে সার্চ করতে হবে। তারপরে চ্যানেলটিতে প্রবেশ করার পরে প্লেলিস্ট অপশানে আসবেন, তাহলেই দেখবেন এখানটাতে সমস্ত কিছু আপনাদের জন্য সাজানো রয়েছে। আপনাদের যেই প্লেলিস্টটি পছন্দের সেই প্লেলিস্টটি দেখা শুরু করুন। আশা করি এখান থেকেও আপনারা অনেক কিছু পাবেন। অ্যান্ড দেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। তো দেখুন আসার প্রসিডিওর সেম, আমি আর বললাম না, জাস্ট সার্চ বক্সের মধ্যে আপনাকে নামটা লিখে সার্চ করতে হবে। তারপরে প্লেলিস্ট অপশানে আসবেন, দেখবেন এখানটাতে সমস্ত কিছু সাজানো রয়েছে। আশা করি এখান থেকেও আপনারা অনেক কিছু পাবেন। আর কাইন্ডলি এই তিনটি জায়গার সাথে সবসময় নিজেকে আপ টু ডেট করার জন্য আপনারা জানেন কোন কাজটি করে রাখতে হয়, তো সেটা কাইন্ডলি করে নেবেন। তাহলেই আপনারা যখনই আমি নতুন কোনো ক্লাস আপলোড করব তখন সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই তিনটি চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও এই তিনটি চ্যানেলকে ভিজিট করতে পারেন। অ্যান্ড লাস্ট আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ফেসবুক পেজটিকে লাইক আর ফলো করে রাখার জন্য। আর এখানে আসার জন্য সেম প্রসিডিওর, দেখুন এই যে ফেসবুক পেজের নামটি যেটা রয়েছে সেটাকে আপনাকে এইখানটাতে সার্চ বক্সের মধ্যে লিখতে হবে। এন্টার প্রেস করার পরে আপনারা এই লোগোটা দেখতে পারবেন, লোগোটাতে ক্লিক করবেন, করলেই আপনি এই পেজে প্রবেশ করে যাবেন। তো কাইন্ডলি এই পেজটাকেও আপনারা লাইক আর ফলো করে রাখবেন। এই পেজের মধ্যে ইন ফিউচার আমি আপনারা যে সমস্ত চ্যানেলসগুলো থেকে বিভিন্ন রকমের জিনিসগুলো শিখছেন, তো সেগুলোর উপরে বিভিন্ন রকমের প্রজেক্ট করানোর ইচ্ছা রয়েছে, তাই কাইন্ডলি এই পেজটার সাথেও নিজেকে আপ টু ডেট রাখবেন। আশা করি এই পেজটির থেকেও আপনি উপকৃত হবেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, আর আমি অলরেডি জ্যাম্প সার্ভারটাকে অন করে নিয়েছি, আপনারাও করে নেবেন। তো দেখুন এরপর আমরা চলে যাব পিএইচপি ক্লাসেসের মধ্যে। আর আমরা একটা কাজ করি, আমরা আগের যে পর্বটা রয়েছে সেটাকে আমরা কপি করে একবার পেস্ট করে নিলাম। আর কাইন্ডলি আপনারা একটা কাজ করবেন, আজকের এই পর্বটা বোঝার জন্য আগের যে পর্বটা রয়েছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে আর মনোযোগ সহকারে বুঝবেন, তাহলে আপনাদের এই আজকের এই পর্বটা খুবই সোজা লাগবে। তো দেখুন আমি এটাকে একটা কাজ করি, আমি এটাকে 37 করে নিলাম, ঠিক আছে। তো এটাকে আমরা ডাবল ক্লিক করলাম। তো চলুন এবার এই ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে ওপেন করে নিই। তো দেখুন ভিএস কোড ওপেন করার পরে আমরা এখানটাতে আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেটাকে অ্যাড করে নিয়েছি। তো আপনারা অলরেডি জানেন যে কিভাবে এখানে ফোল্ডারকে অ্যাড করতে হয়, আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতেই শিখেছি। তো আমরা এখন একটা কাজ করছি, আমরা এই index.phpটাকে এখানে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আপাতত আমাদের এখানটাতে এই জিনিসটা রয়েছে যেটা কিনা আমরা গত পর্বে শিখেছিলাম, তাই না? তো দেখুন এখানটাতে কি রয়েছে, কারণ গত পর্বের ক্লাসটা আমি এই কারণেই বলছি জরুরি, কারণ গত পর্বের সাথে রিলেটেডই রয়েছে আজকের আমাদের এই ক্লাসটা। তো দেখুন গত পর্বে আমরা কি করেছিলাম, আমরা মাই নেম বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, যার মধ্যে অলরেডি একটা ভ্যালুকে আমরা অ্যাসাইন করে রেখেছিলাম। আর তারপর এখানে চেক করছিলাম যে যদি মাই নেমটা সেট না থাকে তাহলে মাই নেমের মধ্যে এই ভ্যালুটাকে সেট করো, আর যদি সেট থাকে তাহলে তো কিছু করার দরকার নেই, তাই না? তো এইটা ছিল আমাদের গত পর্বের টপিক, যেটা ছিল ইজ সেটের উপরে, তাই না? তো আজকে আমরা দেখব যে নাল কোলেস অপারেটর কি করে। তো দেখুন নাল কোলেস অপারেটর শেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই যে উদাহরণটা আমরা আগের পর্বে শিখেছিলাম তো এটাকেই একটুখানি শর্ট ওয়েতে ভাঙার চেষ্টা করি। দেখুন এইখানে এই যে জিনিসটা রয়েছে এটাকে যদি আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে যদি ব্যবহার করতে চাই তাহলে জিনিসটা কেমন হবে বলুন তো? চলুন করা যাক। দেখুন উপরের জিনিসটা কি রয়েছে বোঝার চেষ্টা করুন। এখানটাতে রয়েছে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন রয়েছে, আর আমি এখানে কি বলছি, যদি ভেরিয়েবলটা সেট না থাকে বা যদি ভেরিয়েবলটা নাল হয় তাহলে তুমি ওই ভেরিয়েবলটার মধ্যে এই ভ্যালুটাকে সেট করে দাও, আদারওয়াইজ কোনো কিছু করো না। তো এটাই হচ্ছে এটা থাম্ব রুল। তো এইটাকে যদি আমি ধরুন এখানটাতে করি, যে মনে করুন আমি একটা আরেকটা ভেরিয়েবল নিলাম, যে ডলার মনে করুন এখানটাতে নিলাম নেম ভ্যাল,
ঠিক আছে, মানে নেম ভ্যালুটা আমি এখানটাতে স্টোর করতে চাইছি। এবার নেম ভ্যালুটাকে স্টোর করব আমি কিভাবে, টার্নারি অপারেটরের মাধ্যমে। টার্নারি অপারেটর কিভাবে ব্যবহার করব, আমি এটাকেই করতে চাইছি, অর্থাৎ এই লজিকটাকে আমি অ্যাপ্লাই করতে চাইছি যে যদি এইটা সেট না থাকে তাহলে তুমি এইটা করো, আদারওয়াইজ ওটা করো, এরকমভাবে। তো দেখুন এটা যদি আমি করতে চাই তাহলে আমাকে এখানটাতে লিখতে হবে, মনে করুন আমি এটা এরকম করতে চাইছি যে ইজ সেট, যে যদি ধরুন এই মাই নেম বলে ভেরিয়েবলটা সেট থাকে, ঠিক আছে, তারপর এখানে একটা কোশ্চেন মার্ক দিলাম, যদি সেট থাকে তাহলে মাই নেমটাকেই এই নেম ভ্যালুর মধ্যে স্টোর করো, আদারওয়াইজ তুমি এই ভ্যালুটাকে এই মাই নেম ভ্যালুর মধ্যে বা নেম ভ্যালুর মধ্যে তুমি স্টোর করো। ঠিক আছে, দেখুন এখানটাতে এই পুরো কাজটাই কিন্তু হচ্ছে, কিন্তু দেখুন কতটা শর্ট ওয়েতে, তাই না? টার্নারি অপারেটর কতটা ইজি করে দিল। আমরা আগেই টার্নারি অপারেটর সম্পর্কে শিখেছি যে আমরা যদি এরকম রকমের একটা চেকিং খুব তাড়াতাড়ি বা খুব একটা এক লাইনের মধ্যে যদি করতে চাই তখন আমরা এরকম একটা টার্নারি অপারেটর ব্যবহার করতে পারি। তো দেখুন এখানটাতে কি হচ্ছে, যদি এই মাই নেম বলে ভেরিয়েবলটা সেট থাকে আর যদি নাল না হয় তাহলে এই মাই নেম বলে ভেরিয়েবলটাকেই এই নেম ভ্যালুর মধ্যে স্টোর করাও, আদারওয়াইজ তুমি এই ভ্যালুটাকে এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর করিয়ে দাও। খুবই সিম্পল। তাই দেখুন এবার আমরা এতটুকুকে কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার বলুন তো, দেখুন মাই নেমের মধ্যে কিন্তু একটা ভ্যালু সেট রয়েছে, তাহলে যখনই পিএইচপি এই জায়গাটাতে আসবে ও কি পাবে, ও এই সেটের জন্য কিন্তু ট্রু পাবে। আর ও ট্রু পাওয়া মানে কোন রেজাল্টটাকে ও রিটার্ন করবে, এই যে প্রথম রেজাল্টটাকে। দেখুন ট্রু পেয়ে গেল, ট্রু পেয়ে যাওয়া মানে এই ভেরিয়েবলের ভ্যালুটা ও এই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে দিল। এবার যার দরুন কী হবে, এই ভেরিয়েবলটার মধ্যে এখন কোন ভ্যালুটা থাকবে বলুন তো, এই ভ্যালুটা, তাই না? তাই আমি যদি এখানটাতে এভাবে লিখি যে ইকো এইটা, তাহলে দেখুন তো এবার কি হয়, এটাকে আমরা সেভ করলাম। তো চলুন আমাদের এই যে ফাইলটা রয়েছে সেটা আমরা ফায়ারফক্সের মধ্যে ওপেন করে নিই। তো দেখুন আমরা এই লোকাল হোস্টের মধ্যে এই ইউআরএলটা দিয়েছি, আর দেখুন আমাদের এখানে কিন্তু এখন ভ্যালুটা এটা আসছে, তাই না? যেটা কিনা একদম সঠিক। আর যদি ধরুন এই মাই নেম বলে যদি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করাই না থাকতো, ধরুন ডিক্লেয়ার করা নেই, তাহলে কি হতো, এখানটাতে ইসেট আসার পরে মাই নেমটা ট্রু হতো না ফলস হতো বলুন তো? এই পুরো জিনিসটা ইসেট কি রিটার্ন করতো, ফলস রিটার্ন করতো। এবার ইসেট যদি ফলস রিটার্ন করে তাহলে কি ও আর এটাতে ঢুকবে না? ঢুকবে না। ও কি করবে, ও পরের ভ্যালুটাকে এই ভেরিয়েবলটাকে দিয়ে দেবে। আর তার দরুন আপনি এখানটাতে দেখবেন এই ভ্যালুটাকে দেখতে পাচ্ছেন। আমি এটাকে সেভ করলাম, আমি এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন আমরা এখন এই ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? দেখুন এই সেম জিনিসটা কিন্তু উপরে হচ্ছিল, বাট দেখুন আমাদের লাইন অফ কোড কতগুলো বেড়ে গেছিলো, তাই না? আর দেখুন এই উপরে সেম জিনিসটা আমরা অ্যাচিভ করলাম কতটা শর্টার ওয়েতে, তাই তো? তো এইবার আমরা দেখব, দেখুন টার্নারি অপারেটর তো আগে আমরা জেনেছি যে টার্নারি অপারেটর কি হয়, তো এটার থেকেও আরেকটা শর্টার উপায় রয়েছে। অর্থাৎ এখানটা তো আপনাকে তাও অনেকটা বেশি কোড লিখতে হলো, এটার থেকেও আরেকটা শর্ট উপায় রয়েছে, সেটাই হচ্ছে নাল কোলেস অপারেটর। নাল কোলেস অপারেটরের কাজটা কি, এই যে আপনি টার্নারি অপারেটরের মাধ্যমে যে এত বড় কাজটা করলেন, নাল কোলেস অপারেটর সেটাকেই বোঝায়। দেখুন নাল কোলেস অপারেটরের সিনট্যাক্সটা কীরকম, ডাবল কোশ্চেন মার্ক এইটা। আর এই নাল কোলেস অপারেটর দুখানা অপারেন্ট নেয়, অর্থাৎ ওর আগে একটা অপারেন্ট থাকবে, ওর পরে একটা অপারেন্ট থাকবে। ঠিক আছে, তো দেখুন এই নাল কোলেস অপারেটরটা কি কাজ করে, এক্স্যাক্টলি এই সেম কাজটা করে। আমরা এখানে কি করছি, যে যদি মাই নেমটা সেট থাকে তাহলে এই মাই নেমের ভ্যালুটা এটার মধ্যে অ্যাসাইন করে দাও, আদারওয়াইজ এই ভ্যালুটাকে এটার মধ্যে অ্যাসাইন করে দাও। তো এই সেম জিনিসটাকে আমরা যদি নাল কোলেস অপারেটরের মাধ্যমে করতে চাই, দেখুন কতটা ইজি হয়ে যাবে। আমাদেরকে এখানে কিচ্ছু লিখতে হবে না, আমরা এখান থেকে পুরোটুকুকে বাদ দিয়ে দিলাম। আমরা এখানটাতে জাস্ট এরকম করে দেব যে মাই নেম নাল কোলেস অপারেটর, তারপরে আমরা দিয়ে দেব এই ভ্যালুটাকে, এই যে দেখুন আমরা এখানটাতে এই ভ্যালুটাকে দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। দেখুন এখানটাতে আমাকে কিচ্ছু করতে হলো না। আগেরটাতে আমাদের কি করতে হচ্ছিল, দেখুন ইজ সেট, যদি এটা সেট থাকে তাহলে এর ভ্যালুটাকে এখানে সেট করো, মানে টার্নারি অপারেটরের মাধ্যমে করতে গেলে দেখুন এত বড় একটা জিনিস লিখতে হচ্ছিল। এবার দেখুন এই সেম জিনিসটাকে আমরা এখানটাতে নাল কোলেস অপারেটরের মাধ্যমে লিখলাম। এবার এই নাল কোলেস অপারেটর কি কাজ করবে, এই নাল কোলেস অপারেটর মানেই বোঝায় যে দেখুন এখানটাতে কিচ্ছু লিখতে হবে না। যখনই আপনি এরকম নাল কোলেস অপারেটর লিখবেন তখন তার মানে এটা বোঝায় যে যদি এই মাই নেম বলে ভেরিয়েবলটা সেট থাকে আর যদি নাল না হয় তাহলে এই মাই নেম বলে ভেরিয়েবলের ভ্যালুটাকে তুমি এটার মধ্যে অ্যাসাইন করো, আদারওয়াইজ এই ভ্যালুটাকে তুমি এটার মধ্যে অ্যাসাইন করো। দেখুন এখানটাতে আমাকে কোনো ইজ সেট লিখতে হলো না, কোনো কিছু করতে হলো না, আবার এখানটাতে কোনো টার্নারি অপারেটরও ব্যবহার করতে হলো না। জাস্ট আমি এখানটাতে কি করে দিলাম, যেহেতু আমি নাল কোলেস লিখেছি, ও কি বুঝবে যে এখানটাতে বাই ডিফল্ট একটা ইজ সেটের এই চেকিংটা রয়েছে, অর্থাৎ এইটুকু চেকিংটা এখানটাতে রয়েছে।
ঠিক আছে, ও এটা বুঝবে। তাই নাল কোলেস অপারেটর এখানটাতে কি বলবে যে যদি মাই নেমটা সেট থাকে আর যদি মাই নেমের ভ্যালুটা যদি নাল না হয় তাহলে মাই নেমের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাকে তুমি এটার মধ্যে অ্যাসাইন করে দাও, আদারওয়াইজ তুমি এই ভ্যালুটাকে এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দাও। এবার দেখুন উপরে যে সেম কাজটা আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে করছিলাম সেটা দেখুন আমরা এখন নাল কোলেস অপারেটরের মাধ্যমে কতটা শর্ট ওয়েতে আমরা করতে পারছি। দেখুন এটাকে আমরা সেভ করব। এবার বলুন তো আপনারা যে এটার মধ্যে কোন ভ্যালুটা অ্যাসাইন হবে, এটার মধ্যে কি মাই নেমের মধ্যে থাকা কোনো ভ্যালু অ্যাসাইন হবে না এটা অ্যাসাইন হবে? অবশ্যই এটা অ্যাসাইন হবে, কারণ দেখুন মাই নেমটা কিন্তু আমরা ডিক্লেয়ার করিনি বা কোনো রকম কোনো ভ্যালু কিন্তু এটার মধ্যে অ্যাসাইন করা নেই, তাই না? তাই দেখুন আমরা এটাকে সেভ করলাম। তো আমরা যখন এইখানটাতে যাব রিফ্রেশ প্রেস করবো, দেখুন আপনি সেম আউটপুট দেখতে পাচ্ছেন, নাল কোলেস অপারেটরের মাধ্যমে হচ্ছে কিন্তু এটা, তাই না? কারণ আমরা আগেরটাকে কমেন্ট করে দিয়েছি। তো এবার দেখুন আমরা যদি এখানটাতে মনে করুন মাই নেমের মধ্যে যদি একটা ভ্যালু আমরা সেট করতাম, যে মাই নেম ইকুয়াল টু মনে করুন আমরা আগের ভ্যালুটাকে আমরা সেট করে দিলাম, তো তাহলে কি হবে এখানটাতে বলুন তো? মাই নেম কিন্তু এখন সেট রয়েছে, তাই না? তাই যদি এটা সেট থাকে নাল কোলেস অপারেটর কি বুঝবে যে যদি এটা সেট থাকে, অর্থাৎ আপনি এই সেম জিনিসটাকে এটার মতো চিন্তা করতে পারেন। যদি মাই নেম ইজ সেট হয়, ইজ সেট মানে কি, যে ভেরিয়েবলটাকে সেট থাকতে হবে আর ভেরিয়েবলটা যাতে নাল না হয়, তাহলে কি করবে নাল কোলেস অপারেটর এই ভেরিয়েবলের ভ্যালুটাকেই এটার মধ্যে অ্যাসাইন করে দেবে। আর যদি সেটা না হয়, অর্থাৎ যদি মাই নেম বলে ভেরিয়েবলটা যদি সেট না থাকে বা ধরুন সেট রয়েছে কিন্তু ওটার মধ্যে একটা নাল ভ্যালু রয়েছে, যদি ওরকম কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে তো আর এটা ট্রু হচ্ছে না, তাই না? তখন কি হবে, তখন ও এই ভ্যালুটাকে এটার মধ্যে অ্যাসাইন করে দেবে। আর এই কারণেই আমরা আগের যে আউটপুটটা দেখলাম সেটার মধ্যে আমরা এই ভ্যালুটা দেখতে পাচ্ছিলাম। বাট এবার দেখুন মাই নেমের মধ্যে কিন্তু একটা ভ্যালু রয়েছে, তাই এই কারণে দেখবেন এটা সেটও রয়েছে, এটা নালও নেই, তাই এটা ট্রু হয়ে যাবে। তাই মাই নেমের মধ্যে থাকা ভ্যালুটা এখন এটার মধ্যে চলে যাবে আর আপনি এই ভ্যালুটাকে কিন্তু দেখতে পারবেন। দেখুন আমরা এটাকে সেভ করলাম, আমরা এখানে যাব রিফ্রেশ প্রেস করব, দেখুন এটা এখন কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে দেখেছেন জিনিসটাকে শর্ট করা আর কিছুই নয়। দেখুন আগে আমরা কতটা লেন্দি প্রসেসে করছিলাম, তো এটার থেকেই শর্টার ওয়ে হচ্ছে কোনটা? টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটরের থেকেও আরেকটা শর্টার ওয়ে হচ্ছে এই নাল কোলেস অপারেটর। তো এটা খুবই সহজ। দেখুন কিছুই না, যেটা আমরা টার্নারি অপারেটর আর ইসেটের মাধ্যমে করছিলাম, তো সেই সেম জিনিসটাই নাল কোলেস অপারেটর আমাকে দিচ্ছে। আমাকে কিন্তু কোনো ইসেট বা অন্য কোনো কিছু ইউজ করতে লাগছে না, এগুলো সব নাল কোলেস অপারেটর নিজে করছে। আমাকে শুধুমাত্র এই ভেরিয়েবলের নাম বা ভ্যালুটাকে দিতে হচ্ছে। আপনি এখানটাতে ভ্যালু দিতে পারেন শুধুমাত্র। আর মনে করুন আমরা এখানটাতে এখন কি করছি, একটা ভ্যালু দিচ্ছি, তো আমরা চাইলে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে সেট করেও দিতে পারতাম। মানে মনে করুন আমরা এখানটাতে এরকম লিখলাম যে ডলার অ্যানাদার ভ্যালু ইজ ইকুয়াল টু, মনে করুন এই যে ভেরিয়েবলটা রয়েছে বা এই যে ভ্যালুটা রয়েছে আমরা এখন এটাকে এটার মধ্যে দিতে চাইছি, আর আমরা এইটাকে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম, মনে করুন আমরা এখানটাতে দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই যে দেখুন নাল কোলেস অপারেটর কাজটা কিন্তু সেম করবে। ও কার উপর চেকিংটা করবে, ও কিন্তু মাই নেমের উপরে চেকিংটা করবে। অর্থাৎ নাল কোলেস অপারেটর বুঝবে বা নাল কোলেস অপারেটর এই চেকিংটা করবে যে যদি মাই নেম সেট থাকে আর যদি মাই নেম নাল না হয় তাহলে মাই নেমের ভ্যালুটাকে আমি নেম ভ্যালুর মধ্যে স্টোর করব, আদারওয়াইজ আমি অ্যানাদার ভ্যালু বলে ভেরিয়েবলের ভ্যালুটাকে আমি নেম ভ্যালুর মধ্যে স্টোর করব। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো দেখুন সেম আউটপুট আমরা পাবো। তো এইটাই হচ্ছে নাল কোলেস অপারেটর, যেটা PHP 7 এ ইন্ট্রোডিউস করা হয়েছে। খুবই হ্যান্ডি, আপনাদের বিভিন্ন সময় দেখবেন কাজে লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যখন আপনি বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন হয়তো এই অপারেটরটার সম্মুখীন আপনাকে হতে হবে। তো তখন যাতে আপনারা কনফিউজ না হয়ে যান যে এইটা আবার কোন ধরনের অপারেটর, তো সেই কারণেই আমি এই নাল কোলেস অপারেটরটাকে নিয়ে কিছুটা আলোচনা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে নাল কোলেস অপারেটর কি কাজ করে। তো আমরা এর আগে একবার স্পেসশিপ অপারেটর শিখেছিলাম, সেটাও কিন্তু অনেক জায়গাতে ব্যবহার করা হয়। তাই এগুলো একটুখানি মনে রাখবেন যে এই নাল কোলেস অপারেটর বা স্পেসশিপ অপারেটর এগুলো কি হয় আর কিভাবে কাজ করে। খুবই ইজি কিন্তু, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে PHP তে নাল কোলেস অপারেটর কি হয় এবং সেটি কিভাবে কাজ করে। আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।